শালি, এমনি আমার বর আমাকে এখনো হৃদয়ে জায়গা দিল না, এর মাঝে একের পর এক ভিলেনগুলো আমার জীবনে আসতেই আছে। আর এখন নাকি সোজা বিয়ের প্রস্তাব! ও মাই গড, ও মাই গড! শালার জিন্দেগি তেরা বেকা। করুক, আমাকে তো মানে না, নতুন আর একটা বিয়ে করুক। আমি না হয় চলে যাব তার জীবন থেকে। যেখানে আমার মূল্য নেই সেখানে থেকেই বা কি করব? তাসফির হৃদয় কেমন বিষাক্ত হয়ে উঠল। মুখের ভিতরটা কেমন তিতো তিতো লাগছে। একটু পানি খাওয়ার দরকার কি? আশা আবারও বলল, আরে শোন, ওই শয়তান মেয়ে আর কি বলেছে সেদিন নাকি তুই ওই মেয়েকে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি মুখিয়ে আছে। তুই কাল আসিসনি দেখে তো সেই আফসোস করলো। তুই আসলেই নাকি তোর খেল খতম করে দেবে। আমি তো ভীষণ চিন্তায় আছি দোস্ত, কই থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিন্তু কলেজে এসে সাবধানে থাকবি, বুঝলি? তাসফির মেজাজটা চড়ে যাচ্ছে। এই মেয়ে শুরুটা করেছে কি? একের পর এক ঝামেলা তার সাথে করে যাচ্ছে। দূরে থাকতে চাইছে, আর ওই অসভ্য মেয়েটা তার সাথে ঝামেলা করতেই যেন তৎপর। কেমন উঠে পড়ে লেগেছে দেখ। এই শয়তানটা শত্রুতা ওর সাথে করেই ছাড়বে। তাসফির চারপাশে কেমন অসহ্য ব্যথায় বিষাক্ত হয়ে উঠল। তাসফির রাগের আগুনের মাঝে ঘি ঢালতে তৎক্ষণাৎ উদয় হলো নিস্তব্ধর। মুহূর্তের মাঝেই তাসফির কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার বলো তো তোমার? সারাক্ষণ দেখি মোবাইলে কথা বলতে থাকো, এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে থাকো। মোবাইলে কার সঙ্গে কথা বলতে থাকো শুনি? আবার মিটমিট করে হাসতে থাকো। কি ব্যাপার, কি চলছে বলুন তো? স্বামীকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন না তো ম্যাডাম? খোদা কিন্তু আপনায় প্রচুর গুনাহ দিবে। তাসফির রক্তচক্ষু নিয়ে নিস্তব্ধের দিকে তাকালো, যেন এক্ষুনি তাকে ভস্ম করে দিবে, খেয়ে ফেলবে টাইপের চাউনি। নিস্তব্ধ ভরকে গেল কিছুটা। কি হলো মেয়েটার হঠাৎ এত রেগে গেল কেন? তাসফির নিস্তব্ধ চারিদিকে গোল গোল ঘুরে তার ছেলের স্বরে শক্ত কণ্ঠে শুধালো, স্বামী? কিসের স্বামী? আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে মেনেছেন নাকি? না মানলে স্বামী হলেন কেমন করে মিস্টার নিস্তব্ধ ইয়াশিয়ার? স্বামীর কোন দায়িত্বটা পালন করেছেন আপনি শুনি? বিয়ের রাতে বউকে মানবেন না বলেছেন, দুদিন পর ঘর থেকে বের করে দিয়েছেন, এমনকি আমায় আজ পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সবার থেকে বিয়ের খবর লুকিয়ে রেখেছেন। আমার বান্ধবী আশা আমার নাম দিয়েছে তাসের ঘর। নামটা না একদম আমার সাথে ঠিকঠাক ম্যাচ করে। আসলেই তো আমার একটা তাসের ঘর আছে, যেখানে আমার হাজবেন্ড আমায় বলবে, ইচ্ছে হলে কাছে টেনে নেব, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলবো। কি মনে হয় আপনার মিস্টার নিস্তব্ধ ইয়াশিয়ার? সব কিছু এত সহজ? ফার্দার আর কখনো নিজের অধিকার কর্তৃত্ব আমার উপর ফলাতে আসবেন না। যেদিন সবার সামনে আমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখবেন, সেদিনই এই স্বামী শব্দটা উচ্চারণ করবেন আপনি। তার আগে না। এই পবিত্র শব্দটা আপনার মুখে মানায় না। তাসফির বেরিয়ে গেল রুম ছেড়ে। তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। তাসফির সেটা সঙ্গোপনে মুচকি হাসি দিয়ে মুছে নিল। যাক, এতদিনে তার ভেতরে জমে থাকা দীর্ঘ পাহাড় সমান জমানো কথা ওই অহংকারী লোকটার কাছে উগরে দিতে পারল। এতেই যেন তার মন থেকে দীর্ঘদিনের গড়ে তোলা বোঝাগুলো নেমে এলো এক নিমিষে। নিস্তব্ধ অপলক চোখে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। অতপর সে কিছু সময় সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। আজ যদি তাসফি তার হৃদয়ের ভিতরে লুকানো প্রত্যেকটা কথা গম্ভীর নিস্তব্ধ তা না বলতেও বুঝতে পারতো, তাহলে সেই কথাগুলো বলতেই পারতো। হ্যাঁ, নিস্তব্ধরই তো ভুল। নিস্তব্ধ যা চেয়েছিল তাই হচ্ছে। তবে নিস্তব্ধর বেছে নেওয়ার পথটা যে ভুল ছিল সেটা সে আজ বুঝতে পারল। তাসফি এতটা কষ্ট চেপে রেখেছিল সে ভাবেনি। ভুল পন্থা বেছে নেওয়াটা তার একদমই উচিত হয়নি। তার একটা ভুল সিদ্ধান্তে সকলেই কষ্ট পাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হয়ে সে কি করে এই ভুলটা করতে পারল? এখন আদতে কি সে তাসফিকে তার ভেতরে লুকানো সত্যি রহস্য বলার পর তাসফি কি বুঝতে পারবে তাকে? নাকি পুরো পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাবে? পরিস্থিতি বোধ হয় সব পাল্টে যাবে হঠাৎ করে। যেমন রোদ্দুরে মেঘ হয়, তেমনই করে তাদের জীবনটাও বোধ হয় হঠাৎ মেঘেরই হাতছানি দেবে। জীবনটাই তার এমন গোলকধাঁধার মোড়া, কখনো সুখ কিংবা কখনো দুঃখ। কাল রাতের ঝড়ের পর সকাল থেকে যেন পরিবেশটা একটু বেশিই শান্ত। কেমন বাতাসে শস্য শব্দ নেই, পাখিদের ডাক নেই, চারিদিকে কেমন যেন হঠাৎ করে নিস্তেজ, থমকে যাওয়ার ভাব বিদ্যমান। স্বচ্ছ আকাশ, মেঘমুক্ত নিস্তব্ধ। দুপুরে না খেয়েই বেরিয়ে গেল। হঠাৎ সকল উচ্ছ্বাস ছেড়ে কর্পূরের মতো হওয়ার ভাষা বিষাক্ত তার ঝিম মেরেছে আনন্দানুভূতি। গমন পথে সে মোস্তফা সাহেবকে বলেছে,
আজ আসছি আঙ্কেল, দোয়া করবেন। অন্য কোনো এক সময় এসে অনেক দিন থাকা হবে হয়তো। হসপিটালে জরুরি একটা কাজ পড়ে গেছে হঠাৎই। তাসফি আর ভাবিরা বিকেলে গাড়ি করে চলে যাবে। আমাদের ড্রাইভার মোহন কাকা গাড়ি নিয়ে আসছে। আমি আসতে বলে দিয়েছি, চিন্তা করবেন না। মোস্তফা সাহেব আর কী বা করবেন? জোর করে তো আর রাখা যায় না কাউকে। তবুও তার বেশ চিন্তা হচ্ছে। মেয়ে জামাইয়ের মাঝে সব ঠিকঠাক আছে তো? তাড়াহুড়ো করতে গিয়ে সে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেনি তো? বিয়েটা যেভাবেই হুট করে দিলেন, নিস্তব্ধকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। ছেলেটা ভালো, বুদ্ধিমান, সৎ। তবুও বাবার মন তো। হাজারো অযাচিত ভাবনা ঘুরে মাথাটা ভেতর কেমন কেমন যেন করে। তাসফি নিস্তব্ধ যাওয়ার সময় কিছুতেই বলল না, শুধু দেখেই গেল। যাক, যেখানে খুশি যাক, তাতে তার কি আসে যায়? সে কেন চিন্তিত হবে? সে সোফায় বসেছিল। মোস্তফা সাহেব তার কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন সোফায়। বাবাকে দেখে তাসফি বাবার করে মাথা রাখল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। জিজ্ঞেস করলেন, ও বাড়িতে সব ঠিকঠাক তো মামুনি? কোনো সমস্যা নেই তো? তাসফি মুচকি হেসে বলল, ও বাড়িতে সব ঠিকঠাক বাবা, আর সবাই খুব ভালো। তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? নিজের শরীরের দিকে খেয়াল করো। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ দেখেছো? ভদ্রলোক মেয়ের কথায় মুচকি হাসে, মনে মনে বলে, শরীর তো সেই কবেই শেষ মামুনি। এখন আর নতুন করে কিছু শেষ হবার নেই তো। এই রক্ত মাংসে গড়া আদল কি আর দীর্ঘস্থায়ী হয় কখনো? তার বেলা তো ফুরাবেই। আয়শা রান্নাবান্নার কাজে মেজো চাচিকে একটু সাহায্য করতে নিজে থেকেই সেধেছে। সে তো তাকে রান্নাঘরে আসতেই দেবে না। মানুষটা খুব ভালো মনের। আয়শার মনে হচ্ছে তার নতুন মাকে পেয়েছে। ভদ্রমহিলা ভীষণ আদর করছে তাকে। বহুকাল বহু জন্ম পর মা গন্ধ পাচ্ছে সে চাচির হতে। আচ্ছা, আগের জন্মে কি তার এমনই একটা মিষ্টি মা ছিল? এই তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারা বের হবে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসে বলা তো আর যায় না। পরবর্তীতে আসার সৌভাগ্য হবে কিনা তার উপরে উপরওয়ালা ভালোই জানে। রাত তখন 11টা কি 11:30। নিস্তব্ধ বাসার গলির মোড়ে এই চায়ের দোকানটাই শুধু খোলা রয়েছে। সেখানে আজ বসেছে বন্ধুদের গল্পের আসর। তবে আজ গল্পের বদলে নিস্তব্ধর অস্বাভাবিক আচরণের দিকে সবাই হতবাক হয়ে চেয়ে আছে। কে কি বলবে না করবে কিছুই বুঝতে পারছে না। এমন অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটা? কেউ কিছু বুঝছে না। যে ছেলে একটা সিগারেট পর্যন্ত ছোঁয় না, সেখানে এসে একের পর একটা সিগারেট শেষ করেই যাচ্ছে। নিস্তব্ধ প্রথমে দোকানে এসে কারোর সঙ্গে একটু শব্দ বিনিময় না করে চায়ের বদলে বলল, মামা, এক প্যাকেট সিগারেট দিয়েন তো। দোকানদার মামা তাজ্জব বনে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল। কারণ নিস্তব্ধ কখনো সিগারেট খায় না, আর কখনো চায়ও নি। দোকানদার মামা শিওর হওয়ার জন্য বলল, নিস্তব্ধ তার পাংশুটে গলায় বলল, জি দিন মামা। এই তো কয়েকদিন আগে মাহি নিস্তব্ধকে বলেছিল, ভাই, একটা সিগারেট খা না প্লিজ। একটা খেলে তো কোনো মহাবড় দর্শিত হবে না। নিস্তব্ধ তখন শক্ত গলায় বলল, মাহিন, তোরা জানিস আমি সিগারেট খাই না। সুজন দুষ্টু হাসলো, কৌতুক করে বলল, কেন ভাই? আগে না হয় খেতে না, তোমার ওই গোলাপি ঠোঁটখানা কালো হয়ে যাবে। মেয়েরা তোমাকে পছন্দ করবে না বলে বিয়েও হবে না, কিন্তু আঙ্কেল তো তোমার পথ সুগম করে দিয়েছে। আমরা সুন্দরী ভাবি পেয়েছি, তুমি কুচি বউ পেয়েছো। এখন তো তোমার ভয় পাওয়ার কারণ দেখছি না বন্ধু। নাকি অন্য মেয়ে পটানের ধান্দা করছো? হুম হুম। নিস্তব্ধ চোখ লাল করে কটমট করে চাইল তার দিকে। পিঠে বসালো খুশি। শিকারি লোচনে চোখ ছোট ছোট করে বলল, তোর নাটক বন্ধ কর সুজন, আর বন্ধ না হলে আমি ব্যবস্থা করব। তোর 3 নম্বর গার্লফ্রেন্ডের তথ্য কিন্তু আমার কাছে আছে। তোর প্রেম চাঙ্গে ওঠাবো আমি। আন্টির কাছে সব তথ্য লিক করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বন্ধু নীরব হুমকিকে সুজন চোখ বড় বড় করে চাইল। বুঝলো লক্ষণ বেশি সুবিধার না। সে খপ করে নিস্তব্ধর এক হাত চেপে ধরল। হা হুতাশ এর নাটক করে বলল, এই কথা তুই বলতে পারলি বন্ধু? কেমনে পারলি? তুই জানিস এই চামলিকে কত কষ্ট করে পটিয়েছি, আর তুই আমার ভাড়া ভাতে পানি ঢালতে চাচ্ছিস বন্ধু? তুই আমার প্রেমে এভাবে ব্যাগরা দিলে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব কিভাবে? আগের দুটো তুই ভেঙেছিস, এমন কেন করিস তুই বল? নিস্তব্ধ বিস্মিত কণ্ঠে বলল, কার মেয়ে? কার ছেলে? কেন তোর মেয়ে আমার ছেলে?
এমন ভাব করছিস যেন আমরা কোনোদিন কাকা ডাক শুনবো না। তুই কি তোর চামেলিকে বিয়ে করবি? আস্তা কুরুল্লাহ, না না, প্রশ্নেই ওঠে না। নিস্তব্ধ দুই ভ্রু উঁচিয়ে বলল। তার মানে এটাও টাইম পাস, তাই তো? সুজন একবার ডানে বায়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ পুনরায় জিব্বা কাটে উপর নিচে মাথা নাড়ল। এই রে, ভোর সংকট দিয়ে ফেলেছে সে। নিস্তব্ধ বলে উঠল। দাঁড়া, তোর ছেলে মেয়ে বিয়ে দেয়া আমি ছোটাচ্ছি। সুজন সহ সবাই উচ্চ স্বরে হেসে দিল, সঙ্গে দোকানিও। সুজন করুণ চোখে তার হারামি বন্ধুগুলোর দিকে তাকিয়ে আছে। দেখ তার বিপদের সময় কেমন দাঁত বের করে হাসছে শয়তানগুলো। সুজন হাত জোর করে বলল। মাপ চাই দোস্ত, তোর কাছে মাপ চাই। তোর কোনো সিগারেট ফিগারেট খাওয়ার লাগবে না, মেয়ে ছেলে বিয়ে দেওয়া লাগবে না। নিস্তব্ধ ভেবে পায় না এমন দুষ্ট একটা বন্ধু সে তার বাল্যকাল থেকে সহ্য করে এলো কেমন করে। পরক্ষণেই অতীতে বন্ধুদের দুষ্টুমির কথা ভেবেই আড়ালে ঠোঁট প্রসারিত করে হাসল। অবশ্য নিস্তব্ধও জানে এগুলো কোনো প্রেম নয়, মেসেঞ্জারে হাই হ্যালো পর্যন্ত। মন দিয়ে রেখেছে তো তৃপ্তিকে। এক মনের দাবিদার কি অন্য কাউকে দখল দেওয়া সম্ভব? সম্ভবই না। সপ্তাহের এই দিনটাই তো তারা একটু আড্ডা দেওয়ার সময় পায়। সবার জীবনেই কর্মব্যস্ততা, তবে সবার মাঝে এই সুজনটাই আলাদা। ও বুদ্ধিমান ছেলে, বাবার বড় ব্যবসা সে একা হাতেই সামলায়, পরিবার বউ বাচ্চাকে সময় দেয়। সুজনের ক্রমাগত খোঁচানোর মাহিন ভাবনা থেকে বেরিয়ে এলো। মাহিন বিরক্তি নিয়ে বলল। কি হয়েছে? সুজন ফিসফিস করে বলল। আরে ভাই, নিস্তব্ধকে দেখ, থামা ওকে। কি অবস্থা করেছে দেখ, এক প্যাকেট তো শেষ। মাহিন তাকিয়ে দেখলো আসলে অবস্থা তো খারাপ। কোনোদিন সিগারেট না খাওয়া ছেলেটা একের পর এক সিগারেট খাচ্ছে, চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে, মাঝে মাঝে কাশছে। মাহিন সৃজনকে ইশারা দিল। সৃজন নিস্তব্ধের কাঁধে হাত রাখলো। নিস্তব্ধ হাত থেকে সিগারেট কেড়ে নিল জোর করে, অতঃপর বলল। কি হয়েছে দোস্ত, এমন করছিস কেন? আমাদের বল, দেখি কোনো সলিউশন দিতে পারি কিনা। আরে তোর এগুলো বন্ধুরা থাকতে তোর কিসের চিন্তা বল তো? ভাবির সাথে ঝগড়া করছিস? নিস্তব্ধ মাথা নাড়ল। সুজন আবারও জিজ্ঞেস করলো। তাহলে নিস্তব্ধ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো, অতঃপর মুখে চোখে স্বাভাবিক ভাব টেনে হাত বুলিয়ে বলল। তাসফির বাবা হসপিটালে, ও খুব কাঁদছে সৃজন। আমি কি করব বল, কিছু বুঝতে পারছি না। ও জান দিয়ে কি করবে আমি জানি না, ও একদম ভেঙে পড়বে। কি করে বলবো আমি ওকে এই কথা, বল? সুজন এগিয়ে এলো। নিস্তব্ধ কেন এতটা ভেঙে পড়ছে সে আগে কখনো দেখেনি তো তাকে এমন। তাদের এমন শক্ত সামর্থ্যবান বন্ধুটা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে। সৃজন নিস্তব্ধকে ধরে বলল। কি হয়েছে আমাদের বল, এমন করছিস কেন? কে থমকে যাবে? তাছাড়া আঙ্কেলের কি হয়েছে বল আমায়। ভাবি জানে না আঙ্কেল হসপিটালে? নিস্তব্ধ বলল। জানি। তাহলে কি জানলে থমকাবে? ক্লিয়ার করে বল নিস্তব্ধ, এমন করিস না দোস্ত। দেখ সবকিছুর তো পজিটিভ নেগেটিভ দিক আছে। নিস্তব্ধ চোখ বড় করে বিকালের সেই হৃদয় বিদারক স্বচ্ছ কিছু ঘটনা মনে করার চেষ্টা করলো। সবকিছু পরিষ্কার, তবুও নিস্তব্ধর মনে হচ্ছে কোথাও যেন অন্ধকার, হাহাকারে মোড়া। মানুষের জীবন সবসময় কেন সুখের হয় না? মাঝে মাঝে কেন দুঃখগুলোকে হৃদয় নিংড়ে বের করে আসতে হয়? কেন আঁকড়ে ধরে থাকা যায় না? সুখের মুহূর্তগুলো মুঠো করে রাখা যায় না কি? দুঃখগুলো হানা দিয়ে কি সুখ খুঁজে পায়? নিস্তব্ধ তাসফিদের বাড়ি থেকে বের হয়েছিল হসপিটালে জরুরি কাজ আছে বলে, তবে সে হসপিটালে যায়নি, একেবারে বাসায় এসেছিল। বিকেলের দিকে নিস্তব্ধ নিজের রুমেই বসেছিল। হঠাৎ হসপিটাল থেকে কল এলো, ইমার্জেন্সি রুগী এসেছে, তাকে একটু আর্জেন্ট হসপিটালে পৌঁছাতে হবে। গধূলি বিকেল, পরিবেশ বোধ হয় একটু বেশি উত্তপ্ত। গাড়িতে হঠাৎ করে নিস্তব্ধর কেমন অতিরিক্তই উষ্ণ অনুভব হচ্ছে, প্রচণ্ড অস্থির লাগছে। রাস্তায় বোধ হয় আজকের জ্যামটা একটু বেশি মনে হচ্ছে। হঠাৎ এমন অস্থিরতা কাজ করার কারণ নিস্তব্ধর বোধগম্য হলো না। হসপিটালে পৌঁছাতেই নিস্তব্ধ একটু দেরি হয়ে গেল। পেশেন্টের অবস্থা তখন ক্রিটিক্যাল। ডক্টররা মিটিংয়ে বসেছে, তাদের পক্ষে তার চিকিৎসা করে এই ক্যান্সার সরিয়ে তোলা সম্ভব না। পেশেন্টের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এই ক্যান্সার দ্রুত রক্তের মাধ্যমে কোষকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রলোক যদি আরও আগেই সতর্ক হয়ে চিকিৎসা দিতেন তাহলে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে যেত না। উপসর্গগুলোকে এড়িয়ে না গিয়ে
তার চিকিৎসা নেওয়া জরুরি ছিল। বর্তমানে এমনই হয়, মানুষ ছোট ছোট উপসর্গগুলোকে পাত্তা না দিয়ে পরবর্তীতে বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। এটাই বাঙালির দোষ। ডক্টর হাবিব নিস্তব্ধকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও রিপোর্টগুলো দেখে? নিস্তব্ধ রিপোর্টটা পাশে রেখে কাঁপা কণ্ঠে শুধু জবাব দিল, আমি একটু পেশেন্টকে দেখতে চাই। বলেই সে বেরিয়ে গেল। উপস্থিত ডক্টররা কিছুটা ভড়কে গেলেন। নিস্তব্ধ কখনো এমন অস্বাভাবিক আচরণ করেনি। হঠাৎ কি হলো তার? নিস্তব্ধ পেশেন্টের রুমে যেতে যেতে বাম হাত দিয়ে কপালের ঘামটুকু মুছে ফেলার চেষ্টা করলো, তবে সফল হলো না। সে যেটা ভাবছে তা যেন কিছুতেই না হয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করে সম্ভব তা? দুপুরের আগ মুহূর্তেও লোকটাকে সুস্থ স্বাভাবিক দেখে এসেছে সে। নিস্তব্ধ ঝটপট আইসিইউতে ঢুকে গেল। আশেপাশে কে আছে এই মুহূর্তে কিছুই সে খেয়াল করলো না। তার পিছু পিছু অন্য একজন ডাক্তার এলো। ভেতরে ঢেকে পেশেন্টের মুখাবয়ব অবলোকন করতে নিস্তব্ধ থমকে দাঁড়িয়ে পড়ল। শেষ, সব শেষ। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল পেশেন্টের নাম মোস্তফা কামাল। নামটা অবলোকন করে অজানা আশঙ্কায় নিস্তব্ধর কেমন দম বন্ধ হয়ে আসছিল। তাই সে অজানা আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো। মনটা বারবার নামটাকে এড়িয়ে যেতেই চাইছিল, কিন্তু হলো না। হবে কি করে? ঘটনা তো আরও অনেক আগেই ঘটে গেছে। নিজ শ্বশুরকে এভাবে মৃত্যু পথযাত্রায় দেখে নিজেকে সামলাতে নিস্তব্ধ পাশের চেয়ারখানা শক্ত করে আঁকড়ে ধরল। তাই যদি এই অবস্থা হয়, তবে তার ধানি লঙ্কা বইয়ের এই মুহূর্তের কী অবস্থা? সে কি জানে বাবার এই অবস্থা? মেয়েটার তো বিকালে ও বাড়ি যাওয়ার কথা ছিল। নিস্তব্ধ অসার পায়ের বাইরে বেরিয়ে এলো। দেখতে পেল তার ধানি লঙ্কা বউটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে, মেজো চাচির খাদের সঙ্গে দেয়ালে হেলান দিয়ে। হিচকি তুলে কান্না করে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে, চোখের পানি শুকিয়ে কাঠ। সকালের মতো তার মুখে সেই উজ্জ্বলতা আর নেই, মলিন হয়ে এসেছে। কণ্ঠের তেজ ফুরিয়েছে। প্রিয়জনের অসুখে এমনই অনুভূত হয়। কষ্টটা বাসা বাঁধে বক্ষ মাঝে। তার দাদি অসুস্থ হলে ছোট নিস্তব্ধ ও এভাবেই কেঁদেছিল। তাসফির পাশেই তার ভাবি আয়শা বসে আছে। পান্না ঘুমিয়ে, তার চোখ মুখেও চোখের পানি শুকিয়ে কাঠ। নিশ্চয়ই কাকিয়ার কান্নায় সেও কেঁদেছে। মেজো চাচি জামাই বাবাজিকে দেখে যেন একটু সাহস সঞ্চয় করলো মনে। তাছাড়া তাসফির কাকারা দুজনেই দেশের বাইরে। বাড়িতে সাহায্যযোগ্য পুরুষ মানুষ বলতে মোস্তফা সাহেবই ছিলেন। সেই এখন এই অবস্থায় কি করে কি করবেন কিছুই বুঝতে পারছেন না এই মহিলা। ভাগ্যের সঙ্গে আয়েশা ছিল, সেই তো ডক্টরদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করলো। মেয়েটা তো বাবার এই অবস্থা দেখে একদম নির্জীব হয়ে আছে। প্রথমে মা, এখন বাবা। মেয়েটা কি করে সব সামলে উঠবে ভাবছে সে। ভাইজান তো ঠিকই এই ভয়টাই পাচ্ছিলেন, কিন্তু সত্যি কি বেশি দিন লুকিয়ে রাখা যায়? নিস্তব্ধ তাসবির থেকে চোখ সরিয়ে আয়েশার দিকে এগিয়ে গেল। ভারী কণ্ঠে বলল, কখন হলো এসব ভাবি? আমি আরো আগে জানাওনি কেন? আয়েশা দেওরকে সব ঘটনা খুলে বলতে লাগলো। বিকেলে সবকিছু ঠিকঠাকই ছিল। মোস্তফা সাহেব মেয়ের সাথে গল্প করছিলেন, পান্নার সঙ্গে দুষ্টুমি করছিলেন। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকেলের আগ মুহূর্তে রেডি হয়ে বিদায় নিয়ে তাসফির ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলো। মোস্তফা সাহেবকে কেমন চিন্তিত লাগছিল। তাসফির ভাবছিল তার যাওয়ার বুঝি বাবার মন খারাপ, তাই আদুরে স্বরেই বলল, চিন্তা করো না তো বাবা, আমি আবার আসবো তো আমার মিষ্টি বাবা। কিন্তু তাসফি কি জানতো এটাই বোধহয় তার বাবার সাথে মন খুলে তার শেষ কথা হবে। তাসফি গাড়িতে উঠতে গেলে মেজো চাচি ভাইজান বলে চিৎকার দিয়ে ওঠে। সবাই কি হলো শব্দে মুখে বলি। তাসফি পিছু ফিরে দেখলো তার বাবা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়েছেন। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে এলো। মোস্তফা সাহেব তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণের মাঝেই তিনি জ্ঞান হারালেন, মেয়ের হাত শক্ত করে মুঠোয় পড়ে। সবাই ধরাধরি করে তাকে হসপিটালে আনলো। তাসফির বাবার শোকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়েশা সব ফর্মালিটিস পূরণ করে মোস্তফা সাহেবকে ভর্তি করালো। তাড়াহুড়োয় সে মোবাইলটাও আনার কথা ভুলে গিয়েছিল। তার দেওর যে এই হসপিটালে তাও মাথায় ছিল না। আসলে বিপদের সময় সবারই মাথাটা একটু কম কাজ করে, মানুষ অধিক উত্তেজিত হয়ে পড়ে। আয়েশার কথা শেষে তাসফির শক্ত হয়ে বসলো। চোখের পানি মুছে আয়েশার উদ্দেশ্যে বলল, ভাবি ওনাকে বলুন আমার বাবার রিপোর্ট আমাকে দিতে। আমার বাবার কি হয়েছে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। নিস্তব্ধ কিছু বলল না। তাসফি আবারও বলল, বাবার এখন কি অবস্থা, আমায় তাকে দেখতে দিতে বলুন। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, এখন দেখা করা সম্ভব নয়। তাসফি বিরোধিতা করে বলল, কেন সম্ভব নয়? আমি একজন মেডিকেল স্টুডেন্ট, এমন তো নয় আমি ভেতরে গিয়ে হাঙ্গামা করব।
নিস্তব্ধ জবাব দিল না। মেজোজাজিকে একটু দূরে ডাকলো। তাসফির সঙ্গে সঙ্গে বলল, ভাবি ওনাকে বলুন যা বলার আমায়